ওকে, আসসালামু আলাইকুম। আশা করি সবাই শুনতে পাচ্ছেন। আমার ভয়েসটা কি ক্লিয়ার আছে? একটু জানাবেন। হ্যাঁ ভাইয়া ক্লিয়ার আসছে। ওকে, ঠিক আছে। সো আচ্ছা, স্ক্রিন তো শেয়ার হয়নি, স্ক্রিনটা শেয়ার করে দেই। আজকে আমরা নতুন টপিক ধরবো। আচ্ছা, অলরেডি আমাদের সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার শেষ। হ্যাঁ, আমাদের গতকালকের যে ক্লাসটা ছিল, গতকালকের ক্লাসে আমাদের অলরেডি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার শেষ হয়ে গিয়েছে। গতকালকের ক্লাস পর্যন্ত আমাদের যত কয়টা ক্লাস হয়েছে সবগুলো সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের উপরে ক্লাস ছিল। আজকে হচ্ছে আমরা শিখবো হচ্ছে ট্রান্সফরমারের হচ্ছে প্যারালাল কানেকশন, অর্থাৎ দুইটা ট্রান্সফরমার কিভাবে প্যারালালি কানেকশন করতে হয় আমরা সেই বিষয়টা জানবো, বা কি কি শর্তের উপর ডিপেন্ড করে ট্রান্সফরমার দুইটা প্যারালাল অপারেশন করতে হয়। ঠিক আছে? সো এই বিষয়গুলো হচ্ছে আজকে জানবো। আমাদের মূলত আমাদের টপিক বাকি আছে হচ্ছে প্যারালাল অপারেশন অফ ট্রান্সফরমার, আর আরেকটা বাকি আছে হচ্ছে আপনার অটো ট্রান্সফরমার। ঠিক আছে? সো এই দুইটা টপিক বাকি আছে। আমি আপনাদের আগেই বলেছি আমি থ্রি ফেজ ট্রান্সফরমার পড়াবো না। ঠিক আছে? থ্রি ফেজ ট্রান্সফরমারটা স্কিপ করব, বাট প্যারালাল অপারেশন এটা পড়াবো। এরপরে হচ্ছে অটো ট্রান্সফরমারটা পড়াবো। সো আজকে মূলত হচ্ছে আমি ডিসকাস করব হচ্ছে প্যারালাল অপারেশন অফ ট্রান্সফরমার, অর্থাৎ দুইটা বা তিনটা বা চারটা বা পাঁচটা ট্রান্সফরমার আপনি কিভাবে প্যারালাল অপারেশন করতে পারেন। ঠিক আছে? তো সেই বিষয়গুলো আর কি আমি নিয়ে ডিসকাস করব। সো যাই হোক, এখানে আপনারা একটা চিত্র দেখতে পাচ্ছেন। একটা আমি চার্ট নিয়ে এসেছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন সিরিয়াল নং, ভেক্টর গ্রুপ, ফেস শিফট, এগুলো কিছু ডাটা লেখা আছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে টোটাল হচ্ছে 14টা ডাটা লেখা আছে। তো এগুলো আমি পরে আসতেছি। আমাদের টপিকটা যেটা সেটা একটু লিখে নেই, আমি এটাতে পরে আসি। সো আজকের টপিকটা হচ্ছে আমার প্যারালাল অপারেশন, প্যারালাল অপারেশন অফ ট্রান্সফরমার, প্যারালাল অপারেশন অফ ট্রান্সফরমার। ঠিক আছে? যে ট্রান্সফরমারের আমরা প্যারালাল অপারেশনটা কিভাবে করব, বা দুইটা ট্রান্সফরমারকে আমি কিভাবে প্যারালালি কানেক্ট করব, একে অপরের সাথে কিভাবে আমরা কানেক্ট করব। সো আমরা আরইবির যে লাইনগুলো, অর্থাৎ পিবিএস বা পল্লী বিদ্যুৎ বা আরইবি যাই বলেন না কেন, আরইবির যে লাইনগুলো সেখানে আমরা দেখি যে 5 কেভি, 5 কেভির হচ্ছে দুইটা ট্রান্সফরমার কি করে প্যারালালি কানেক্ট করে, কানেক্ট করে কি করে 10 কেভি বানায়। ঠিক আছে? 10 কেভি বানায়। অথবা দরকার হলো আমার 15 কেভি, সেক্ষেত্রে 5 কেভির একটা ট্রান্সফরমার আর একটা হচ্ছে 10 কেভির একটা ট্রান্সফরমার, দুইটা একসাথে কানেক্ট করে কি করে 15 কেভি বানায়। এরকম কিন্তু আমরা কিন্তু পোলে দেখি যে পোলে একসাথে 3-4টা ট্রান্সফরমার একসাথে কানেক্টেড করা আছে। অথবা তিনটা 5 কেভির ট্রান্সফরমার কি করে প্যারালালি কানেক্ট করে, কানেক্ট করে কি করে 15 কেভি বানায়। এরকম আপনারা দেখছেন না? এগুলো কিন্তু অবশ্যই আপনারা দেখেছেন। ঠিক আছে? দেখছেন তো নাকি? হুম? রাস্তাতে চলার সময় দেখেন না বিদ্যুতের খুঁটিতে? কথা হ্যাঁ বলেন। ভাইয়া দেখছি। আপনারা দেখেছেন, তাই না? ওকে। সো এখন এখন এই যে ট্রান্সফরমারগুলো যে একসাথে কানেক্ট করে, সো কোন শর্তের উপর ভিত্তি করে কানেক্ট করে? সো এই যে যে শর্তগুলোর উপর ভিত্তি করে কানেক্ট করে সেই শর্তগুলোকেই আমরা বলতেছি প্যারালাল অপারেশন অফ এ ট্রান্সফরমার, অথবা ট্রান্সফরমারগুলোকে প্যারালাল অপারেশনের কি কি শর্ত আছে সেই শর্তকে মেনেই আসলে আমাকে ট্রান্সফরমারগুলোকে কি করতে হবে, প্যারালাল কানেক্ট করতে হবে। সো প্রথমে হচ্ছে যে ভোল্টেজ, যে রেটেড ভোল্টেজ মাস্ট বি সেম। ঠিক আছে? অর্থাৎ ট্রান্সফরমারের প্রাইমারি আর সেকেন্ডারি
যে ভোল্টেজগুলো, যে সাপোজ আমি হচ্ছে 11/33 কেবি একটা ট্রান্সফরমার নিছি, এটা তার রেটেড ভোল্টেজ, যে তার এক প্রান্তে হচ্ছে 11 কেবি আর এক প্রান্তে 33 কেবি থাকবে। সো আমি যতগুলো ট্রান্সফরমার কানেক্ট করব সবগুলো ট্রান্সফরমার কি হতে হবে, 11/33 কেবি হতে হবে। ঠিক আছে, সো এটাই হচ্ছে সে আমার রেটেড ভোল্টেজ মাস্ট বি সেম। ওকে, সো এখন আমি সাপোজ এখানে 11 কেবি/33 কেবি আছে, এখানে 11 কেবি/33 কেবি দুটো ট্রান্সফরমার আমি প্যারালাল কানেক্ট করতেছি। এখন আরেকজন বলতেছে তুমি এক কাজ করো, তুমি 11/132 কেবিও একটা কানেক্ট করো। তাহলে কি 11/132 কানেক্ট হবে এই দুইটার সাথে প্যারালালি? হবে? হবে না। কেন হবে না? কারণ আমার শর্তে বলেছে যে রেটেড ভোল্টেজ মাস্ট বি সেম, অর্থাৎ রেটেড ভোল্টেজ দুইটা কি হতে হবে, দুইটা বা তিনটা এগুলো কি হতে হবে, সেম হতে হবে, রাইট? সো সেক্ষেত্রে আমাকে রেটেড ভোল্টেজটা দেখতে হবে, যে ট্রান্সফরমার যে আমি নিয়ে কাজ করতেছি ট্রান্সফরমারের প্রাইমারি ভোল্টেজও সেম হতে হবে, সেকেন্ডারি ভোল্টেজও সেম হতে হবে। ওকে, এরপরে আমাদের আরেকটা শর্ত হচ্ছে যে ফেজ সিকোয়েন্স। ফেজ সিকোয়েন্স অথবা ফেজ অ্যাঙ্গেল, ফেজ সিকোয়েন্স বা ফেজ অ্যাঙ্গেল যাই বলেন না কেন একই জিনিস, কিন্তু মাস্ট বি সেম। ওকে, আমার ফেজ সিকোয়েন্স বা ফেজ অ্যাঙ্গেল অবশ্যই সেম হতে হবে। ঠিক আছে, কেন? কারণ আমি দেখা যাচ্ছে যে আমার একটা ট্রান্সফরমারের এটা রেড ফেজ, এইটা ইয়েলো ফেজ, এইটা হচ্ছে ব্লু ফেজ। এখন আর একটা ট্রান্সফরমারের এই ব্লু ফেজের সাথে আমি রেড ফেজ কানেক্ট করতেছি, এরপর ওয়াই ফেজের সাথে আমি আর ফেজ কানেক্ট করতেছি, বা ব্লু ফেজ বা বি ফেজের সাথে আর একটা ট্রান্সফরমার ওয়াই ফেজ কানেক্ট করতেছি। সো এইভাবে কিন্তু কানেকশন হবে না। ঠিক আছে, যে আমার আর ফেজের সাথে আর ফেজ কানেক্ট করতে হবে, ওয়াই ফেজের সাথে ওয়াই ফেজ কানেক্ট করতে হবে, বি ফেজের সাথে বি ফেজ কানেক্ট করতে হবে। সো এখানে সেটাই বলছে যে ফেজ সিকোয়েন্স বা ফেজ অ্যাঙ্গেল মাস্ট বি সেম। এরপরে আমাকে আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে পার্সেন্টেজ অফ ইম্পিডেন্স, পার্সেন্টেজ অফ জেড, দ্যাট মিন্স পার্সেন্টেজ অফ ইম্পিডেন্স মাস্ট বি সেম। ওকে, সো দেখেন পার্সেন্টেজ অফ ইম্পিডেন্সের উপর অনেক কিছু ডিপেন্ড করে। ঠিক আছে, পার্সেন্টেজ অফ ইম্পিডেন্সের উপরে অনেক কিছু ডিপেন্ডেবল। ঠিক আছে, যেমন পার্সেন্টেজ অফ ইম্পিডেন্সের মাধ্যমে আপনার একটা ট্রান্সফরমারের প্রোটেকশনের যত ধরনের প্রোটেকশন আছে, যেমন একটা ট্রান্সফরমারের যদি প্রোটেকশনের কথা বলতে যাই, তো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রোটেকশনের মধ্যে আছে ডিফারেন্সিয়াল প্রোটেকশন, ওভার কারেন্ট প্রোটেকশন, ওভার ভোল্টেজ প্রোটেকশন, এরপর হচ্ছে ওয়াইন্ডিং টেম্পারেচার হাই প্রোটেকশন, এরপর অয়েল টেম্পারেচার হাই প্রোটেকশন, এরপর বুকলস রিলে প্রোটেকশন, ঠিক আছে, আর্থফল প্রোটেকশন। সো সবগুলো প্রোটেকশনটা ডিপেন্ড করে হচ্ছে পার্সেন্টেজ অফ ইম্পিডেন্সের উপরে। এই পার্সেন্টেজ অফ ইম্পিডেন্সের মাধ্যমেই আপনার প্রোটেকশন স্কিমগুলো, অর্থাৎ আমার যে রিলে সেটিংগুলো করা হয়ে থাকে। ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে যে এখানে বলেছি যে পার্সেন্টেজ অফ ইম্পিডেন্স মাস্ট বি সেম। দেখেন মাস্ট বি সেম এ কথাটা না লিখলেও চলতো। কেন চলতো? কারণ মনে করেন যে একটা ট্রান্সফরমারের পার্সেন্টেজ অফ ইম্পিডেন্স আছে 15%। মনে করেন যে ট্রান্সফরমার একে আছে পার্সেন্টেজ অফ ইম্পিডেন্স 15%, আর একটা ট্রান্সফরমার অর্থাৎ দুই নাম্বার ট্রান্সফরমারে আমরা ধরলাম যে পার্সেন্টেজ অফ ইম্পিডেন্স আছে 25%। এখন আমি কিন্তু এই পার্সেন্টেজ অফ ইম্পিডেন্স 15% যে ট্রান্সফরমারে আছে, আর একটা ট্রান্সফরমার যেটা নিলাম যার পার্সেন্টেজ অফ ইম্পিডেন্স 25%। ঠিক আছে,
মনে করেন যে এই ট্রান্সফরমার 1 ট্রান্সফরমার 2 এর রেটেড ভোল্টেজ সেম, ওকে, ফেজ সিকোয়েন্স বা ফেজ অ্যাঙ্গেল সেম, বাট এখানে এসে দেখতে পাচ্ছি যে একটা পার্সেন্টেজ অফ ইম্পিডেন্স 15% আর একটাতে পার্সেন্টেজ অফ ইম্পিডেন্স 25%। তাহলে কি দুইটা ট্রান্সফরমার কি আমি প্যারালালি কানেক্ট করতে পারবো না? পারা যাবে এই শর্তে? কারো কোনো আইডিয়া আছে? না ভাই, হবে না তো মনে হয়। ওই যে যেহেতু মাস্ট বি সেম লেকশন, তার মানে এটা 15% বা 25% ম্যাচ হইতে হবে আর কি। না, এখানে আসলে মাস্ট বি সেম কথাটা না দিলেও হতো, ঠিক আছে। আহ, এখন বিষয়টা হচ্ছে যে দেখেন যে পার্সেন্টেজ অফ ইম্পিডেন্স কম বেশি হলেও আপনার আপনার হচ্ছে কি ট্রান্সফর্মার প্যারালাল অপারেশন করা যায়, মানে ভিন্নতা হলেও প্যারালাল অপারেশন করা যায়। বাট আগে আমাকে বুঝতে হবে, দেখেন আজকে ম্যাথমেটিক্যাল টার্ম থেকে কিন্তু আজকে ডিসকাশন কিন্তু বেশি হবে, সো কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, ওকে। এখন একটা ট্রান্সফরমারের পার্সেন্টেজ অফ ইম্পিডেন্স কম বেশি হলেও প্যারালালি অপারেশন করা যায়, বাট আগে আমাকে বুঝতে হবে যে আমার প্যারালাল অপারেশনটা কখন দরকার হয়। প্যারালাল অপারেশনটা মূলত দরকার হয় লোড শেয়ারিং এর জন্য। কিসের জন্য ইউজ করা হয়? লোড শেয়ারিং এর জন্য, ঠিক আছে। লোড শেয়ারিং এর জন্য আপনার প্যারালাল অপারেশন দরকার হয়। এখন আরবি লাইনে 5 কেবি 5 কেবি সংযুক্ত করে, কারণ হয়তো 15 কেবি একসাথে একটা ট্রান্সফরমার 15 কেবি পায় না দেখে, সেক্ষেত্রে 5 কেবি 5 কেবি করে তিনটা ট্রান্সফরমার মিলে একটা বানায়। সো এক্ষেত্রেও কিন্তু লোড শেয়ারিং হয়, ঠিক আছে, কারণ 15 কেবি একটা ট্রান্সফরমার বানালেন তিনটা মিলা, তো এক্ষেত্রে কিন্তু লোড শেয়ারিংটা হয়, অর্থাৎ তিনটা ট্রান্সফরমার একত্রিত শেয়ারিং ভাবে সে হচ্ছে কি করতেছে 15 কেবি দিচ্ছে আউটপুটটা। তো মূলত পরীক্ষায় যদি জিজ্ঞেস করে বা ভাইভাতে জিজ্ঞেস করে যে আপনার প্যারালাল অপারেশনটা কেন দরকার হয়, প্যারালাল অপারেশনটা দরকার হয় মূলত লোড শেয়ারিং এর জন্য, ঠিক আছে, লোড শেয়ারিং এর জন্য। এখন সেটা কি ধরনের? মনে করেন যে আপনার এটা একটা বাস, এটা সাপোজ বাস 1, এটা মনে করেন যে আপনার বাস 2, এটা বাস 1, এটা বাস 2, ঠিক আছে। সো এখন আচ্ছা, বাস 1 বাস 2 এটা বাদ দেই, মনে করেন যে টোটালটাই একটা বাস, একটা বাস, হ্যাঁ, টোটালটাই একটা বাস। এখন মনে করেন যে আপনি এই বাসে কি করতেছেন, জেনারেটর থেকে অল্টারনেটর থেকে বিদ্যুৎ প্রডিউস করে আপনি বাসে দিচ্ছেন। মনে করেন যে আপনার তিনটা জেনারেটর থেকে বিদ্যুৎ উৎপাদন করতেছেন, এক একটা থেকে সাপোজ আপনার এক একটা থেকে উৎপাদন হচ্ছে 100 মেগাওয়াট করে, 100 MVA করে আপনার বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এমভিএই তো হয় নাকি? সো তাহলে আপনার এই বাসে টোটাল কতটুকু বিদ্যুৎ হবে? এই 300। বাস ওয়ানে টোটাল কতটুকু বিদ্যুৎ হবে? 300 MVA, রাইট? যেহেতু তিনটা জেনারেটর থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে 100 MVA 100 MVA করে, সো তাহলে আপনার বাসে কি হচ্ছে যে বাসে গিয়ে টোটাল, আচ্ছা 100 MVA না 100 ওয়াট, মানে মেগাওয়াট হবে আর কি, যাই হোক জেনারেটর কিন্তু ওয়াটে হয়, তো আমি এমভিএ লিখে ফেলছি, হট এভার। সো এখানে তাহলে কত হচ্ছে যে 300 MVA আপনার বাসে পাওয়ার আসতেছে। এখন মনে করেন যে আপনি চাইলে এখানে একটা ট্রান্সফরমার ইউজ করতে পারেন,
মনে করেন যে আপনার এখানে 11 কেবি বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, আপনার ট্রান্সফরমার একটা দিয়ে তাহলে এই ট্রান্সফরমারটা সাপোজ আপনার 400 এমভি এর একটা ট্রান্সফরমার নিয়ে আসলেন। আপনি এই ট্রান্সফরমারের মাধ্যমে আপনি 132 কেবি করতেছেন। 132 কেবি করে আপনি পিসিবি কে দিয়ে দিলেন, ঠিক আছে? সো এই হচ্ছে আপনার জেনারেশন প্রসেস। এখন মনে করেন যে আপনার কোনো কারণে আপনার ট্রান্সফরমারের একটু সমস্যা দেখা দিল। এখন ট্রান্সফরমারের সমস্যা দেখা দিলে কি হবে? আপনাকে ট্রান্সফরমারটা মেইনটেনেন্স করতে হবে। আচ্ছা বলেন তো, আপনি এখানে যে ট্রান্সফরমারটা মেইনটেনেন্স করবেন, যখন আপনি মেইনটেনেন্স করবেন তখন কি আপনি জেনারেটরগুলো দিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে পারবেন, নাকি আপনার বিদ্যুৎ উৎপাদন প্রসেসটা টোটালি বন্ধ রাখতে হবে? এই আনারুল, কি মনে হয়? হ্যাঁ ট্রান্সফরমারটা ভাইয়া। ট্রান্সফরমারটা যদি মেইনটেনেন্স করতে হয়, তাহলে সেক্ষেত্রে কি আমি এই 3টা জেনারেটর দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে কি আমি পিএসবি কে দিতে পারবো? না, তো একটা ট্রান্সফরমার থাকলে না তো ভাই, সম্ভব ওই না। মুহূর্তে হচ্ছে ওইটাকে অফ রেখে বাকি যে দুইটা আছে সেই দুইটা দিয়ে ইয়ে করবো। কোনটাকে অফ রেখে? এখানে তো মানে ট্রান্সফর্মার যেটাকে একটাই আছে, ইনস্টলেশন করা হবে আর কি, এখানে তো ওইটা তো ওই ট্রান্সফরমার মুহূর্তে। আছেই একটা, তাই আমি কোনটাকে অফ রাখবো? এখানে তো পুরো লাইনই বন্ধ হয়ে যাবে। মানে পুরো লাইনই বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? পুরো লাইনই আমার বন্ধ হয়ে যাচ্ছে, কারেক্ট। তো সেক্ষেত্রে কি আমি ট্রান্সফরমারটা যদি মেইনটেনেন্স করি তাহলে আমার পুরো লাইনটাই বন্ধ, অর্থাৎ আমার জেনারেশন ওই দিন বন্ধ। এখন আমাদের মতো যারা গ্রাহক আছে, এরা বিদ্যুতের অভাবে হাহাকার করবে, তাই না? সো যে কারণে জেনারেশন সাইটগুলোতে দুইটা ট্রান্সফরমার ইউজ করে, ঠিক আছে? দুইটা ট্রান্সফরমার ইউজ করে। সো এটা একটা বাস, এই বাস থেকে এখানে একটা ট্রান্সফরমার এবং এখানে একটা ট্রান্সফরমারটা ইউজ করে। এটা TX2, এটা TX1। এরপরে দুইটা একত্রিত হয়ে পিএসসিবি কে দিয়ে দেয়, ঠিক আছে? সো এখন তখন আমি নিয়েছিলাম একটা ট্রান্সফরমার যার এমভিএ দিয়েছিলাম 400। এখন মনে করেন যে আমি 200 এমভি এর দুইটা ট্রান্সফরমার ইউজ করতেছি। আমার কথা বোঝা গেল? জি। বাট এখানেও সমস্যা আছে। সমস্যা হলো কি, যে আমি একটা ট্রান্সফরমার দিয়ে 200 এমভিএ ট্রান্সফার করতে পারবো, বাট মনে করেন যে আমি 2 নাম্বার ট্রান্সফরমারটা আমি মেনটেনেন্সে নিয়ে গেলাম, তাহলে কি আমি এই 3টা জেনারেটর চালায় কি একটা ট্রান্সফরমার দিয়ে পাওয়ার পাস করতে পারবো? না ভাইয়া, এখানে 300 এমবি আছে আর ওটা তো 200 হ্যাঁ, এমবি আছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার যে কোনো একটা জেনারেশন কিন্তু বন্ধ রাখতে হবে, রাইট? মানে একটা জেনারেটর চালানো বাদ দিতে হবে, বাদ বাকি 2টা জেনারেটর চালায় একটা দিয়ে আমাকে পাস করতে হবে, ঠিক আছে? এখন এই যে আমি 2টা ট্রান্সফরমার আমি যে প্যারালালি যে কানেক্ট করলাম, প্যারালালি কানেক্ট করার ক্ষেত্রে আমার এই শর্ত কয়েকটা মেনে চলতে হবে। রেটেড ভোল্টেজ মাস্ট বি সেম, ফেজ সিকোয়েন্স বা ফেজ অ্যাঙ্গেল মাস্ট বি সেম, আর পার্সেন্টেজ অফ ইম্পিডেন্স সমান হতে হবে, ঠিক আছে? এখন আমি একটা কোশ্চেন করেছিলাম যে যদি সমান না হয় সেক্ষেত্রেও আমার কি হবে? আমার প্যারালালি কানেক্ট হবে, বাট প্যারালাল কানেক্টটা করি হচ্ছে আমি মূলত লোড শেয়ারিং এর মাধ্যমে। মনে করেন যে আমার 3টা ট্রান্সফরমারই, মানে 3টা ইঞ্জিন চলতেছে, অর্থাৎ 3টা জেনারেটরই চলতেছে, আমার টোটাল 300 মেগাওয়াট উৎপাদন হচ্ছে। আমার 2টা ট্রান্সফরমারই অনলাইনে আছে, দ্যাট মিন্স চালু আছে। তাহলে এটা নিবে 150 মেগাওয়াট, এটাও নিবে কত? 150 মেগাওয়াট, দ্যাট মিন্স 150 এমবিএ, রাইট?
যদি পার্সেন্টেজ অফ ইম্পিডেন্স দুইটা ট্রান্সফরমারের সেম থাকে তাহলে এও 150 নিবে, এও 150 নিবে। বাট যদি পার্সেন্টেজ অফ ইম্পিডেন্সের পরিমাণ একটা 25 আর একটার হচ্ছে 15%, অর্থাৎ যার পার্সেন্টেজ অফ ইম্পিডেন্স বেশি তার লোড শেয়ারিং ক্ষমতা কম, আর যার পার্সেন্টেজ অফ ইম্পিডেন্সের পরিমাণ কম তার লোড শেয়ারিং ক্ষমতা বেশি। অর্থাৎ সেক্ষেত্রে একটা সাপোজ যার হচ্ছে 15% পার্সেন্টেজ অফ ইম্পিডেন্স, সে হয়তো নিবে 200, আর যার হচ্ছে 25% পার্সেন্টেজ অফ ইম্পিডেন্স সে নিবে 100। তাহলে সেক্ষেত্রে কি আমার প্রপার কি লোড শেয়ারিংটা হবে? প্রপার কি লোড শেয়ারিংটা হবে? না, হবে না। হবে না। একটা ট্রান্সফরমার বেশি লোড নিচ্ছে, বেশি লোড নিলে কি হবে? সে ওভারহিটেড হবে, তাই না? সে অত্যাধিক পরিমাণে গরম হয়ে যাবে। আর যে লোডটা কম নিচ্ছে সে ওভারহিটেড হবে না, সে একটু ভালো থাকবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা ট্রান্সফরমার খুব দ্রুত নষ্ট হয়ে যাবে, আর একটা লং লাস্টিং করবে, রাইট? সো এটা আসলে টোটালি আপনার কিডনির মতো, যে আপনার শরীরে যেমন দুইটা কিডনি আছে, দুইটা কিডনি কি করতেছে, প্যারালালি কানেকশন করা আছে, ওরা হচ্ছে লোড শেয়ারিং এর মাধ্যমে আপনার দুইটা কিডনি কাজ করতেছে। সেম একইভাবে পার্সেন্টেজ অফ ইম্পিডেন্স সেম রাখতে হয়, যাতে দুইটা ট্রান্সফরমার সমানভাবে সে লোড বহন করতে পারে। ওকে, তা না হলে একটা কম লোড নিবে, একটা বেশি লোড নিবে। যে বেশি লোড নিবে সে কি হবে? আগে নষ্ট হবে। ঠিক আছে? সো এই বিষয়গুলো খেয়াল রেখে আমাদেরকে কি করতে হয়? পার্সেন্টেজ অফ ইম্পিডেন্সটা সেম রাখতে হয়। ঠিক আছে? আর পার্সেন্টেজ অফ ইম্পিডেন্সের মাধ্যমেই কিন্তু আমরা শর্ট সার্কিট কারেন্ট নির্ণয় করি। মনে আছে আপনারা শর্ট সার্কিট ইম্পিডেন্স, দ্যাট মিন্স পার্সেন্টেজ অফ ইম্পিডেন্স সমান সমান আমরা কি লিখেছিলাম? ভিএসসি ডিভাইডেড বাই কি? আইএসসি। মনে আছে? হ্যাঁ, জি ভাই। সো এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। তাহলে আমরা পার্সেন্টেজ অফ ইম্পিডেন্স, যার পার্সেন্টেজ অফ ইম্পিডেন্স কম তার লোড শেয়ারিং ক্ষমতা বেশি, অর্থাৎ লোড ক্যাপাসিটি বেশি, আর যার পার্সেন্টেজ অফ ইম্পিডেন্স বেশি তার লোড ক্যাপাসিটি কি? কম। ঠিক আছে? এটা হচ্ছে লোড শেয়ারিং এর ক্ষেত্রে। এখন আপনি অ্যাজ এ মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার আপনাকে বলল যে সাপোজ আপনি কোনো একটা সরকারি পাওয়ার প্ল্যান্ট হবে, আপনাকে অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার হিসেবে অথবা প্রজেক্ট ইনচার্জ হিসেবে, অথবা আপনাকে সাপ্লাই চেনে আপনার চাকরি হলো। এখন আপনাকে বলল যে আমরা দুইটা ট্রান্সফরমার কিনবো, আপনার লোড ক্যালকুলেশন করে কত এমভিএ ট্রান্সফরমার কেনা যায় আপনি একটা ডিসাইড করলেন। বাট ঝামেলায় পড়ে গেলেন যে পার্সেন্টেজ অফ ইম্পিডেন্স কত রেখে আপনি ট্রান্সফরমার কিনবেন। দেখেন, আমি বিভিন্ন জায়গায় দেখেছি, কিছু কিছু জায়গায় পার্সেন্টেজ অফ ইম্পিডেন্স হচ্ছে 5% আছে। আবার সেম একই, মনে করেন যে এটাও 50 এমভি এর একটা ট্রান্সফরমার, এটাও 50 এমভি এর একটা ট্রান্সফরমার, বাট এর পার্সেন্টেজ অফ ইম্পিডেন্স হচ্ছে 15%। রেটেড ক্যাপাসিটি সেম, অর্থাৎ এও 50 এমভিএ নিবে, এও 50 এমভিএ নিবে, বাট একটার 5% আর একটার 15%।
এখন আপনি কোনটাকে চুজ করবেন বলেন, আপনাদের কাছে কোশ্চেন আমার। ওই যে 5% এর ওইটাই ভাই। 5% এটাই ভাই। 15% কেন নয়? ওটা কম লোড নিবে তাই। কম লোড নিবে তাই। আর কারো কোনো এক্সপ্লেনেশন? হুম, কারো কোনো এক্সপ্লেনেশন আছে আর? হাফিজুর রহমান ভাই, আপনি বলেন কিছু। আচ্ছা, রাকিব হুসাইন তুমি কিছু বলবা? না স্যার, আপনি বুঝাই দেন। আচ্ছা আচ্ছা, 1 মিনিট। ওকে, সো আচ্ছা, আমরা তো ভোল্টেজ ড্রপ সম্পর্কে কম বেশি সবাই জানি নাকি? হুম, হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি ভাই। জি ভাই। ভোল্টেজ ড্রপ, ওকে। সো এখন আমরা একটু ক্যালকুলেটর হাতে নেই, নিয়ে কিছু ক্যালকুলেশন করি। সাপোজ এই যে আমরা যে ট্রান্সফরমারের কথা বললাম, এই ট্রান্সফরমারের হচ্ছে রেটেড ভোল্টেজ হচ্ছে 2400 প্রাইমারি সাইড, আর সেকেন্ডারি সাইডে সাপোজ 220। 2400 220, ওকে। সো আমরা একটু ভোল্টেজ ড্রপ চেক করে দেখব। 5%, যখন পার্সেন্টেজ অফ ইম্পিডেন্স কত 5%, তখন আমার ভি ড্রপ, ভোল্টেজ ড্রপটা ক্যালকুলেট করব। সো ভোল্টেজ ড্রপ ক্যালকুলেট করার ফর্মুলাটা কি? সেটা হচ্ছে যে আপনার আমরা হচ্ছে প্রাইমারি সাইডের ভোল্টেজ ড্রপটা ক্যালকুলেট করব। সো তাহলে প্রাইমারি ভোল্টেজ গুণন হচ্ছে পার্সেন্টেজ অফ ইম্পিডেন্স। পার্সেন্টেজ অফ ইম্পিডেন্স কত পার্সেন্ট? কথা কয় না। 5%। 5%। 5% মানে কত? 5 ভাগ হচ্ছে কত? 100। কত হয়? কত হচ্ছে? কথা কয় না। আরে ভাই, ক্যালকুলেটর নাই কারো কাছে? 120। 120। 120 ভোল্ট। 15% লোডের ক্ষেত্রে আমরা ভি ড্রপটা বের করি। 2400 গুণন 15%, দ্যাট মিন্স 15 ভাগ 100। কত হয়? 360। 360। 360। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমার কোন ট্রান্সফরমারটা কিনলে আমার লস হবে।
হ্যাঁ, দ্বিতীয় দ্বিতীয়টাতে বেশি লস। দ্বিতীয়টাতে বেশি লস, অর্থাৎ যার ইম্পিডেন্স বেশি তার ভোল্টেজ ড্রপের পরিমাণটা কি অনেক বেশি বেশি। বেশি। আমি কিন্তু আপনাদের প্র্যাকটিক্যালি হিসাব করে দেখাচ্ছি, ঠিক আছে, যাতে আপনাদের ব্রেন অনেক স্ট্রং হয়, ঠিক আছে। সো তাহলে আমরা প্র্যাকটিক্যালি জানতে পারলাম যে যার পার্সেন্টেজ অফ ইম্পিডেন্স অনেক বেশি তার হচ্ছে ড্রপ ভোল্টেজের পরিমাণও অনেক বেশি, অর্থাৎ তার লসের পরিমাণটাও কি হবে, ড্রপ ভোল্টেজ মানে কি লস। লস বেশি, রাইট? জি। ভাই এক্ষেত্রে হচ্ছে আমরা ওই প্রাইমারি ভোল্টেজ না নিয়ে সেকেন্ডারি ভোল্টেজ নিলে কি কোনো সমস্যা ছিল? কোনো সমস্যা নাই ভাই, বাট এটা নিয়ম হচ্ছে আমাকে প্রাইমারি ধরেই করতে হয়, ঠিক আছে, আমরা যখন ভোল্টেজ ড্রপটা বের করব ইম্পিডেন্সের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে আর কি কি চিন্তা ভাবনা করা যায়, আর কোন ইকুয়েশন আসবে? আচ্ছা, এখন পার্সেন্টেজ অফ ইম্পিডেন্স, আমরা তো ড্রপটা তো শিখলাম বা দেখলাম, তাই না? এখন আমরা দেখব যে পার্সেন্টেজ অফ ইম্পিডেন্সটা নির্ণয় করা হয় কিভাবে, ঠিক আছে। সো এটা নির্ণয় করার পার্সেন্টেজ অফ ইম্পিডেন্স equals to injected voltage divided by primary rated voltage, primary rated voltage গুণন হচ্ছে 100%। ওকে, ক্লিয়ার? এটা কিন্তু আমার পার্সেন্টেজ অফ ইম্পিডেন্স বের করার ফর্মুলা, অর্থাৎ আমি টেস্টের সময় যে ভোল্টেজ দেবো সেই ভোল্টেজ ডিভাইডেড বাই প্রাইমারি রেটেড ভোল্টেজ গুণন হচ্ছে 100%। সো এখন মনে করেন যে আপনার 11 কেভি একটা প্রাইমারি ভোল্টেজ আছে, আপনাকে টেস্ট করলেন সাপোজ 420 ভোল্ট দিয়ে, ওই যে আমরা শর্ট সার্কিট টেস্ট ওপেন সার্কিট টেস্ট করি না, সেই টেস্ট ভোল্টেজের কথা বললাম, গুণন হচ্ছে কি 100%, তাহলে তার পার্সেন্টেজ অফ ইম্পিডেন্স কত আসলো, ক্যালকুলেট করে বলেন তো। বলেন না কেন? 4 ভাই। 4%। তাহলে আমি আপনাকে শিখালাম যে কিভাবে পার্সেন্টেজ অফ ইম্পিডেন্সটা বের করতে হয়। আমি আপনাকে শিখালাম কিভাবে একটা পার্সেন্টেজ অফ ইম্পিডেন্সের ভ্যালু দেখে বুঝতে হয় যে আমার কোন ট্রান্সফরমারটা পারচেস করা ভালো, মানে কোন ট্রান্সফরমারটা পারচেস করলে আমার ক্ষতি কম হবে, তাই না? অবশ্যই যেটার ভোল্টেজ ড্রপ কম সেটার
কি হবে? লস কম হবে নাকি? জি ওকে, এরপরে আমি আপনাকে শিখালাম কিভাবে পার্সেন্টেজ অফ জেড ইম্পিডেন্স নির্ণয় করতে হয়। এই জিনিসগুলো আপনাকে খাতায় লিখে রাখতে হবে। ইভেন কোনো একটা জায়গায় আপনাকে বক্তব্য দিতে হবে, তাহলে আপনার এই জিনিসগুলো বেশি মনে থাকবে। ঠিক আছে, ছোট ভাই ব্রাদার যারা আছে এদেরকে এগুলো শিখাবেন, ঠিক আছে? তাহলে দেখবেন আপনাদের নলেজ বাড়বে, ইভেন আপনারা এই সকল বিষয়গুলো ভালো রপ্ত করতে পারবেন। তো এই গেল ভোল্টেজের বিষয়, পার্সেন্টেজ অফ ইম্পিডেন্সের বিষয়। এখন আসি শর্ট সার্কিটের বিষয়। শর্ট সার্কিটের বিষয় এখন মনে করেন যে শর্ট সার্কিটে কি, মনে করেন যে একটা নর্মাল একটা ট্রান্সফরমার, তার রেটেড অ্যাম্পিয়ার আছে হচ্ছে কি 100 অ্যাম্পিয়ার। এখন এটা যদি শর্ট সার্কিট হয় তাহলে সে কত অ্যাম্পিয়ার পর্যন্ত নিতে পারবে? শর্ট সার্কিট হলে কি অ্যাম্পিয়ারটা আরো বেশি প্রবাহিত হয় না? হুম, কথা কয় না, চুপ থাকে জি ভাই। সবাই। অ্যাম্পিয়ারটা বেশি হ্যাঁ খায়। তো সাপোজ মনে করেন যে আমরা 10 টাইমস, অর্থাৎ সাপোজ আমরা হচ্ছে মানে 10 গুণ বেশি সাপোজ কারেন্ট গেল, সেক্ষেত্রে মনে করেন যে আমাদের এখানে 1000 হয়ে গেল। যে ওই ট্রান্সফরমারটা শর্ট সার্কিট হয়েছে বলে সে সাডেন কোনো একটা সময়, মানে কিছু সময়ের জন্য 1 সেকেন্ড 2 সেকেন্ডের জন্য সে হচ্ছে 1000 এম্পিয়ার কারেন্ট নিল তার কয়েলের ভিতর দিয়ে। ওখানে তো অসংখ্য কয়েল আছে, প্যাসানো কয়েল, তাই না? এখন এই কয়েলটা কতটুকু কারেন্ট ক্যারিং করতে পারে তারও তো একটা লিমিটেশন আছে, রাইট? এখন মনে করেন যে আপনার লিমিটেশন দেওয়া আছে সাপোজ 5 সেকেন্ড বা 2 সেকেন্ড, মনে করেন 2 সেকেন্ডের জন্য আপনার লিমিটেশন দেওয়া আছে 900 এম্পিয়ার। যে 2 সেকেন্ড পর্যন্ত যদি 900 এম্পিয়ার যায় তাহলে আপনার কয়েলটা পুড়বে না, কয়েলটা টিকে থাকবে। মনে করেন যে 5 সেকেন্ড সময় ব্যাপী আপনার এই 900 এম্পিয়ার যাচ্ছে, তাহলে কি আপনার কয়েলটা টিকবে? আপনার কয়েলটা টিকবে না, কয়েলটা ড্যামেজ হয়ে যাবে, পুড়ে যাবে। যেখানে 2 সেকেন্ড যাওয়ার কথা আপনি সময়টা বাড়ায়া দিছেন, 5 সেকেন্ড দিচ্ছেন, সো ওটা টিকবে না, কয়েলটা পুড়ে যাবে। এখন মনে করেন যে আপনার যাওয়ার কথা 900 এম্পিয়ার 2 সেকেন্ড পর্যন্ত, বাট 2 সেকেন্ডে মনে করেন যে 1 সেকেন্ড সময়ের জন্য আপনার সেখান দিয়ে গেল 1500 এম্পিয়ার, সেক্ষেত্রেও কি কয়েলটা টিকবে? না ভাই। টিকবে না, পুড়ে যাবে। ঠিক আছে, সো এখন আমাকে দেখতে হয় যে আমার ট্রান্সফরমারের রেটেড এম্পিয়ার হচ্ছে সাপোজ 10 এম্পিয়ার। আমি একটা পরীক্ষা করলাম যে সে 900 এম্পিয়ার পর্যন্ত, সে 2 সেকেন্ড পর্যন্ত সে নিতে পারে সাডেন একটা টাইমে। তো আমি একটা কি করব, ট্রান্সফরমারকে কি করতে হবে, একটা প্রোটেকশন দিতে হবে। এটা আমার টিএক্স ট্রান্সফরমার, সো এটা হচ্ছে আমার ভিসিবি। ভিসিবি ভিসিবিটা কি, একটা সুইচ, রাইট? সুইচটা কি থাকে, ক্লোজ আছে। এখন এখানে আমি লিমিটেশন দিয়ে দিলাম যে 901 এম্পিয়ার আমি লিমিটেশন দিয়ে দিলাম। 901 এম্পিয়ার আমার সাপোজ কারেন্টের ফ্লো হচ্ছে এদিক থেকে এদিকে, অর্থাৎ এই দিক দিয়ে ট্রান্সফরমার দিয়ে যাচ্ছে, এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে। এখন কোনো একটা কারণে এখানে ফল্ট হলো, ফল্ট সংঘটিত, ফল্ট হলে কি হবে, আমার ট্রান্সফরমারটা বেশি কারেন্ট টানবে, অর্থাৎ এই দিক থেকে সে কি করবে, বেশি কারেন্ট টানবে। তো যখন আমার ভিসিবিটা দেখতে পাচ্ছে যে না সে 900 এম্পিয়ার তার রেটেড, সে 901 এম্পিয়ার নিচ্ছে, তখন এই ট্রান্সফরমারটাকে সুরক্ষা করার জন্য
ভিসিবিটা কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে, দ্যাট মিনস টিপ করবে, ঠিক আছে। তখন কি আমার ট্রান্সফরমারটা কি একটা সেফ জোনে চলে আসলো, টোটাল পুরো লাইন থেকে ট্রান্সফরমারটা আলাদা হয়ে গেল, অর্থাৎ আমার ট্রান্সফরমার যে কয়েল টয়েল ছিল এগুলো আর পুড়লো না, ঠিক আছে। সো এটা এক ধরনের প্রোটেকশন। তো এখন এই যে প্রোটেকশনের কথা বললাম যে কারেন্ট বেড়ে গেলে সে কি হবে, ভিসিবিটা ওপেন হয়ে যাবে, এটা হচ্ছে ওভার কারেন্ট প্রোটেকশন বলে, ঠিক আছে। তো এখন মনে করেন যে আপনার একটা ট্রান্সফরমার কতটুকু আমি তার শর্ট সার্কিট কারেন্ট, এই যে আমি যে বললাম যে 901 সে ট্রিপ করবে, এটাকে বলে শর্ট সার্কিট কারেন্ট। এখন কতটুকু শর্ট সার্কিট কারেন্ট একটা ট্রান্সফরমার নিতে পারবে সেটাও ডিপেন্ড করে পার্সেন্টেজ অফ ইম্পিডেন্সের উপরে। এ তো দেখালাম পার্সেন্টেজ অফ ইম্পিডেন্সের মাধ্যমে ভোল্টেজ ড্রপ বের করা, আপনাকে দেখালাম কিভাবে আপনি পার্সেন্টেজ অফ ইম্পিডেন্সটা নির্ণয় করতে পারবেন। এখন আমি আপনাকে দেখাবো যে পার্সেন্টেজ অফ ইম্পিডেন্সের মাধ্যমে আমাকে নির্ণয় করতে হয় শর্ট সার্কিট কারেন্টটা। মূলত ট্রান্সফরমারের পার্সেন্টেজ অফ ইম্পিডেন্সটা দেখাই হয় শর্ট সার্কিট কারেন্ট বের করার জন্য, বা সে কতটুকু শর্ট সার্কিট কারেন্ট নিতে পারবে সেটার উপরে ডিপেন্ড করে। একটা ট্রান্সফরমার যদি বেশি শর্ট সার্কিট কারেন্ট নিতে পারে তাহলে সেই ট্রান্সফরমারটা কি পুড়ে যাওয়ার পসিবিলিটি খুবই কম, রাইট? ঠিক কি না? জি আর একটা ট্রান্সফরমার যদি শর্ট সার্কিট কারেন্ট যদি কম কেয়ারিং করতে পারে, কম নেয় কোনো একটা কারণে, বেশিও তো আপনার অ্যাম্পিয়ার যেতে পারে, তাই না? তাহলে তার পুড়ে যাওয়ার পসিবিলিটি অনেক কি থাকে, বেশি। বেশি থাকে। সো চলেন আমরা তো দুইটা ট্রান্সফরমার তো নিছি, একটা পার্সেন্টেজ 5 আর একটার পার্সেন্টেজ অফ হচ্ছে কত 15। সো আমি এখানে আইএসসি লিখলাম, অর্থাৎ শর্ট সার্কিট কারেন্ট ইকুয়ালস টু আপনার ফুল লোড কারেন্ট। মনে করে যে আপনার এই ট্রান্সফরমারের রেটেড অ্যাম্পিয়ার হচ্ছে সাপোজ 200 অ্যাম্পিয়ার, তো এটারও তো 200, তাই না? এটারও 200। তাহলে শর্ট সার্কিট কারেন্ট নির্ণয় কিভাবে করতে হবে, যে আপনার রেটেড অ্যাম্পিয়ার গুণন হান্ড্রেড ডিভাইডেড বাই 5 কত হয় দেখেন তো। চার হাজার 4000। 4000 এম্পিয়ার। এরপরে এ কত নিচ্ছে, আইএসসি সমান সমান 200 গুণন হচ্ছে 100 ভাগ হচ্ছে কত 15%। এ কত নিচ্ছে, 133.33, 1333. তেরোশো 33.33। সো তাহলে এখান থেকে আমরা কি অবজারভেশন করতে পারি, যার তার হচ্ছে পার্সেন্টেজ পার্সেন্টেজ অফ অফ ইম্পিডেন্স কম, সে বেশি আর কি আপনার শর্ট সার্কিট কারেন্ট নিতে। বেশি শর্ট সার্কিট কারেন্ট তার মধ্যে দিয়ে প্রবাহিত হয়, অর্থাৎ শর্ট সার্কিটের কারেন্টের পরিমাণটা কি অনেক বেশি।
বেশি, আর যার পার্সেন্টেজ অফ ইম্পিডেন্স বেশি তার শর্ট সার্কিটের পরিমাণটা কি হ্যাঁ কম। 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 এখন যার পার্সেন্টেজ অফ ইম্পিডেন্স 15% আছে, এই ট্রান্সফরমার যদি ফল্ট হয় তাহলে তার মধ্যে দিয়ে কম কারেন্ট প্রবাহিত হবে। আর আরেকটা ট্রান্সফরমার যার পার্সেন্টেজ অফ ইম্পিডেন্স কম, সেই ট্রান্সফরমার যদি ফল্ট করে তাহলে তার মধ্যে দিয়ে কি হচ্ছে, বেশি এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। যা- কথা কয় না কেন? এখন তাহলে আমার ইনসুলেশনের জন্য কম কারেন্ট বেশি ভালো নাকি বেশি কারেন্ট প্রবাহিত হওয়া ভালো? কম কারেন্ট। কম কারেন্ট, ঠিক আছে। ইভেন আমার শর্ট সার্কিট কারেন্টের পরিমাণ যদি কম থাকে তাহলে আমার যে কেবল যে লাগাচ্ছি ট্রান্সফরমারের সাথে, সেই কেবলের রেটিংটাও কি হয়ে যাবে, কমে যাবে, রাইট? জি, তাহলে আমার কেবলের কস্টিংটাও কি হবে, অনেক কম লাগে। কমে যাবে। ক্লিয়ার? তাহলে সবচেয়ে মূল বিষয় যেটা, যে আপনার পার্সেন্টেজ অফ ইম্পিডেন্স যদি বেশিও হয়, আপনার ভোল্টেজ ড্রপটা একটু বেশি থাকবে, বাট আপনার শর্ট সার্কিট কারেন্টটা কন্ট্রোল হবে। আপনার শর্ট সার্কিট কারেন্টের পরিমাণ অনেক কমে আসবে, আপনার ট্রান্সফরমারের ইনসুলেশনটা অনেক ভালো থাকবে, আপনার ট্রান্সফরমারের যে কেবলগুলো ইউজ করবেন কেবলগুলো রেটিংটা কমে যাবে, আপনার কস্টিং কমে যাবে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে তো? জি, জি ভাই। সেক্ষেত্রে বলা যায় যার পার্সেন্টেজ অফ ইম্পিডেন্স বেশি সেই ট্রান্সফরমারটা অনেক হেলদি, অনেক ভালো। যদিও আমার কিছু ভোল্টেজ ড্রপ হয়, বাট অন্য দিক দিয়ে পোষায়া যায়। সো যারা গুড ইঞ্জিনিয়ার, যারা কোয়ালিটি মেইনটেইন করতে চায়, তারা সব সময় পার্সেন্টেজ অফ ইম্পিডেন্সের পরিমাণটা যে ট্রান্সফরমারে একটু বেশি সেটাই পারচেস করে। ক্লিয়ার ব্রাদার? জি। সো আমি কিন্তু সুন্দর ভাইয়া এই বেশিটা কিভাবে নির্ধারণ করে? কি মানে এই বেশিটা কত বেশি হইতে পারে? অবশ্যই পার্সেন্টেজ অফ হ্যাঁ ইম্পিডেন্সটা কত ব্রাদার, বেশি হইতে পারে? অবশ্যই সেটা 4.5% থেকে 15% এরই মধ্যে হতে হবে। ঠিক আছে? জি, বুঝতে পারছি। ওকে। সো আপনারা দেখবেন, আপনারা বিভিন্ন ট্রান্সফরমার দেখবেন, আপনারা 4.5 থেকে 15%-এর মধ্যে ম্যাক্সিমাম ট্রান্সফরমারের পার্সেন্টেজ অফ ইম্পিডেন্সটা দেখতে পাবেন তার নেম প্লেটে। ঠিক আছে? সো তাহলে কিন্তু আপনার গুরুত্বটা কিন্তু আপনাকে বুঝতে হবে যে আসলে গুরুত্বটা কি। ঠিক আছে? ওকে। সো যাই হোক, আমরা পার্সেন্টেজ অফ ইম্পিডেন্স নিয়ে অনেক কথাবার্তা বললাম, অনেক কিছু করলাম। সো আমরা হচ্ছে প্যারালাল অপারেশন অফ ট্রান্সফরমার পড়তেছিলাম, যে রেটেড ভোল্টেজ মাস্ট বি সেম, ফেজ সিকোয়েন্স ফেজ অ্যাঙ্গেল মাস্ট বি সেম, পার্সেন্টেজ অফ ইম্পিডেন্সটা সেম হতে হবে। আর একটা জিনিস সেম হতে হবে, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মাস্ট বি সেম। ঠিক আছে? সো ফ্রিকোয়েন্সি কিন্তু সেম হতে হবে। আর একটা জিনিস, সেটা হচ্ছে ভেক্টর গ্রুপ। মাস্ট বি সেম। সো ভেক্টর গ্রুপটা কি দেখেন, এই যে আমি একটু আগে একটা কথা বলেছি যে ফেজ সিকোয়েন্স বা ফেজ অ্যাঙ্গেল সেম হতে হবে। এই ফেজ সিকোয়েন্স বা ফেজ অ্যাঙ্গেল, ঠিক আছে, এরপর আপনার ট্রান্সফরমার ডেল্টা কানেকশন কি ওয়াই কানেকশন, এটা টোটালি আমরা পাই হচ্ছে এই ভেক্টর গ্রুপ থেকে। ওকে, এটা টোটালি পাই হচ্ছে আমরা ভেক্টর গ্রুপ থেকে। এখন মনে করেন যে একটা ভেক্টর গ্রুপ আছে ওয়াই টি, ছোট হাতের টি, ছোট হাতের এন 11।
তো এটা দ্বারা আপনি কি বুঝেন, এটাকে আপনাকে বুঝতে হবে। ওয়াইটা বড় হাতের, দ্যাট মিন্স আমার হাই ভোল্টেজ সাইড। ডিটা ছোট হাতের, দ্যাট মিন্স এটা আমার এলবি সাইড। এবং এখানে একটা এন আছে, দ্যাট মিন্স হচ্ছে কি আমার এখানে একটা কি গ্রাউন্ড করা আছে, নিউট্রাল পয়েন্ট। এরপরে আসলো 11। এখন হোয়াট ইজ 11? এই 11টা কি? দেখেন, আপনি যদি একটা ঘড়ি যদি কল্পনা করেন, সরি কেমন হয়ে গেল, রাউন্ড শেপ দরকার। একটা ঘড়ির এখানে থাকে 12টা, এখানে থাকে 6টা, এখানে থাকে 3টা, এখানে থাকে কয়টা? 9টা, রাইট? এরপরে এখানে থাকে একটা, এখানে থাকে 2টা, এখানে থাকে 4টা, এখানে থাকে 5টা, এখানে 7টা, এখানে 8টা, এখানে হচ্ছে 10টা, এইখানে হচ্ছে আমার 11টা। দেখেন, একটা রাউন্ড শেপ টোটাল হচ্ছে কত ডিগ্রি? 360 ডিগ্রি। সো ঘড়ির কাঁটার প্রতিটা ঘর, এক একটা ঘরের দূরত্ব হচ্ছে কত ডিগ্রি করে? 30 ডিগ্রি। 30 ডিগ্রি করে। তো এখানে আমি বলেছি যে YDN 11, ঠিক আছে? সো ওয়াইটা হচ্ছে হাই ভোল্টেজ সাইড, ডিটা হচ্ছে লো ভোল্টেজ সাইড, মানে প্রাইমারি সেকেন্ডারি না, আপনাকে হাই ভোল্টেজ বলতে হবে আর লো ভোল্টেজ বলতে হবে। YDN 11, তার মানে আমার এইখানে আছে 12টার দিকে একটা কাটা যাবে, আর একটা কাটা যাবে হচ্ছে 11টার দিকে। অর্থাৎ 11টার দিকে যেটা যাবে তো এখন দেখেন, আপনাকে অলওয়েজ টাইম চিন্তা করতে হবে যে হাই ভোল্টেজ টু লো ভোল্টেজ, হাই ভোল্টেজ টু লো ভোল্টেজ, অর্থাৎ হাই ভোল্টেজ সাপেক্ষে লো ভোল্টেজ। দেখেন, এই 12টা থেকে 6টা এইটুকুর মধ্যে যেগুলো আছে এইগুলো হচ্ছে লিডিং, আর এই পাশেরগুলো হচ্ছে ল্যাগিং। তাহলে আপনি বলবেন যে হাই ভোল্টেজ সাপেক্ষে লো ভোল্টেজ সাইড কত ডিগ্রি লিডিং এ আছে? কথা কয় না? 30 ডিগ্রি। 30 ডিগ্রি। তাহলে হাই ভোল্টেজ সাপেক্ষে লো ভোল্টেজ সাইড, হাই ভোল্টেজ সাপেক্ষে লো ভোল্টেজ সাইড 30 ডিগ্রি লিডিং এ আছে। ওকে, চলেন আমরা এখানে অনেক একটা চিত্র নিয়ে এসেছি আপনাদের বোঝার জন্য, ঠিক আছে? সো আপাতত অতটুকু দেখালাম ভেক্টর গ্রুপ। ভেক্টর গ্রুপ কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা টপিক আপনাদের জন্য। এই দেখেন, এখানে কি ওয়াই ওয়াই আছে, রাইট? ওয়াই ওয়াই 0, তার মানে আপনার হাই ভোল্টেজ সাইডটা হচ্ছে ওয়াই, আর লো ভোল্টেজ সাইডটা কি? ছোট হাতের ওয়াই। ইভেন তাদের মধ্যে ফেজ ডিফারেন্স কত? এই যে ঘড়ি কল্পনা করেন, 0 ডিগ্রি। এটা হচ্ছে 12টা, এখানে হচ্ছে কত? 11টা, এখানে হচ্ছে একটা।
তার মধ্যে তাদের মধ্যে ফেজ ডিফারেন্স 0 ডিগ্রি এখান থেকেই, ঠিক আছে? এই যে কারণে বলছে ফেজ ডিফারেন্স 0 ডিগ্রি। এরপরে দেখেন ওয়াই ডি 1, ঘড়ি কল্পনা করেন, এটা হচ্ছে 12টা, এটা হচ্ছে 1টা। সো এখানে বলছে যে ওয়াইটা কি আপনার হাই ভোল্টেজ সাইড আর ডিটা হচ্ছে কি এলবি সাইড, কত ডিগ্রি? 1টা পর্যন্ত, দ্যাট মিন্স 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি আমি বলছি এই পাশে যেগুলো থাকবে সব হচ্ছে ল্যাগিং, তাহলে কি মাইনাস 30 ডিগ্রি, রাইট? জি ক্লিয়ার? এরপর হচ্ছে কি ওয়াইডি 11 কত হয়? প্লাস 30 30 ডিগ্রি। 30 আপনারা তো এই যে ওয়াইডি 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 বা ডিওয়াই ডিওয়াই এগুলো তো বুঝতে পারতেছেন নাকি? জি সো কোনটা হাই ভোল্টেজ কোনটা লো ভোল্টেজ ওটা বুঝতে পারতেছেন। এখন দেখেন ওয়াইডি 5 মানে কি 5টা, এই হচ্ছে 12টা, এইখানে মেবি 5টা, 1টা 2টা 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে হচ্ছে 30 ডিগ্রি 30 ডিগ্রি 30 ডিগ্রি 30 ডিগ্রি, 4 30 কত হয়? 120, আর হচ্ছে আরো 30 কত? 150, তাহলে মাইনাস 150 হয়, রাইট? জি এই যে মাইনাস 150। এরপরে যখন ভাইয়া ভাইয়া ভোল্টেজ আর কারেন্টের মধ্যবর্তী যেমন অ্যাঙ্গেল, তো এটা কার আর কার মধ্যে অ্যাঙ্গেল? লো ভোল্টেজ আর হাই ভোল্টেজের মধ্যে অ্যাঙ্গেল নাকি ভোল্টেজের মধ্যে অ্যাঙ্গেল? ইয়েস ইয়েস ইয়েস, হাই ভোল্টেজ এটা কারেন্টের মধ্যে না, ভোল্টেজ, প্রাইমারি ভোল্টেজ আর সেকেন্ডারি ভোল্টেজ, অর্থাৎ হাই ভোল্টেজ আর লো ভোল্টেজের মধ্যে অ্যাঙ্গেল। আচ্ছা, আর ভাইয়া ট্যাপ চেঞ্জিং কি, এইটাই কি ট্যাপ চেঞ্জিং? আরে না মিয়া, তুমি এই ফাইজলামি কথাবার্তা বলো কেন? হ্যাঁ, ট্যাপ চেঞ্জিং একটা ভিন্ন জিনিস, তুমি ওই ট্যাপ চেঞ্জিং এর মধ্যে এটা নিয়ে এসো না, ওকে? আচ্ছা, এরপরে কি বলছে যে ওয়াইডি 7, ওয়াইডি 7, তাহলে কত বলছে? ওয়াইডি 7 150 হয় কিভাবে বুঝতে পারছেন? জি 150। এরপরে যখন একবারে 6টা বরাবর হবে তখন সেটা কি 180 ডিগ্রি, কিন্তু প্লাস, মাইনাস না কিন্তু। এই যে 6টা, বিষয়টা একটু খেয়াল রাখেন। 11 প্লাস 30, 5 মাইনাস 150, 7 প্লাস 150, মানে 7 হলে কিন্তু সেক্ষেত্রে এদিক থেকে হচ্ছে, সো যেখানে কিন্তু প্লাস 150। আবার এদিক থেকে যেন গণনা করে যায় না যে 30 30 30 30 30 30 180 আর 30 হচ্ছে কত হয়? 210, আবার জানি 7-এ আবার 210 বানায় দিয়েন না। ক্লিয়ার? মানে ভাই হচ্ছে অল টাইম আমাদের মানে যেটা হিসাব করতে হবে সেটা হচ্ছে যে 180 যেন কম যে কোনটা আর কি ওইটা। হ্যাঁ, এই যে একটা কোণ আমি দেখায় দিলাম, এটা হচ্ছে 12টা, এটা হচ্ছে 6টা, ঠিক আছে? সো যদি 12 আর 6-এর মধ্যে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো গণনা করবা এই দিক থেকে, আর হচ্ছে এই পাশের যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলো গণনা করবা এই দিক থেকে, ঠিক আছে? তাইলে আর ভুল হবে না, আশা করি বুঝতে পেরেছো। ওয়াই হলে কি 12 দিক থেকে, মানে 12 থেকে 6? ভাই এখানে ওয়াইডি এগুলো কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে সংখ্যা। আপনার ঘড়ির কাঁটা চিন্তা করেন দুপুর 12টা থেকে 6টা পর্যন্ত, এখন যদি 7 থাকে তাহলে আপনাকে এদিক থেকে গণনা করতে হবে, যদি 9 থাকে এদিক থেকে গণনা করতে হবে, 10 থাকলেও এদিক থেকে গণনা করতে হবে, 11 থাকলেও এদিক থেকে গণনা করতে হবে। বাট যদি 1 থাকে এদিক থেকে গণনা করতে হবে, 2 থাকলেও এদিক থেকে গণনা করতে হবে, 3 থাকলেও এদিক থেকে গণনা করতে হবে, 4 থাকলেও এদিক থেকে গণনা করতে হবে, 5 থাকলেও এদিক থেকে গণনা করতে হবে। ক্লিয়ার? জি ওকে, জি জি সো এতটুকুই আমাদের হচ্ছে ভেক্টর গ্রুপ সম্পর্কে ডিসকাস ছিল। সো এখন কিছু কিছু জায়গায় আপনারা দেখবেন যে
যেমন এখানে কিন্তু n দেওয়া নেই, আমি একটু আগে একটা লিখেছিলাম, বাট যদি এরকম থাকে যে আপনার dy n 11, সেটা আপনারা জানেন এখানে কি বোঝাচ্ছে। যদি এরকম থাকে dy বড় হাতের n 11, সো এখানে এই বড় হাতের n বা ছোট হাতের n এগুলো বলতে আপনি কি বুঝেন? নিউট্রাল বললেন না? এই আপনারা আসলে যারা জব করেন তাদের তো অন্তত পারা উচিত। এখানে আসিফ আছে, আসিফ একটা কথাও বলতেছে না, ও চুপচাপ আছে। হ্যাঁ, ভাই আছি, ভাই আছি। আমি ভাই জব করি না ভাই। ও তুমি আছি জব ভাই। করো না? না ভাই জব করি না ভাই, চেষ্টা করছিলাম কিন্তু হয় নাই। আচ্ছা, সো এগুলো তো আসলে আপনাদের তো পারা উচিত। কি করেন আপনারা? আপনারা খালি কি রিলস ভিডিও দেখেন, দেখে দেখে সময় পার করেন? হুম, ভাই সেটাও ভালো লাগে না ভাই। সেটা ভালো লাগে না? না আচ্ছা ভাই। আচ্ছা, ঠিক আছে। ভালো না লাগলে তো আর কিছু করার নেই, তাই না? ওকে, চলেন সময় নষ্ট না করি, বলে দিই। সো একটা হচ্ছে আপনার বড় হাতের এন, যেটা এটা হচ্ছে সলিডলি গ্রাউন্ড। ঠিক আছে, সলিডলি গ্রাউন্ড অর্থাৎ এখানে কোনো নিউট্রাল নেই। ঠিক আছে, জাস্ট আপনার ওয়াইয়ের যে নিউট্রালটা নিয়ে সরাসরি মাটিতে পুঁতে দেবে। ঠিক আছে, আর এই যে ওয়াইডিএন, এই ওয়াইডি ছোট হাতের এন মানে হচ্ছে এটা নিউট্রাল হিসেবে ব্যবহৃত হয়। নিউট্রাল বানানোই ভুল আছে। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে আর একটা নিউট্রাল ওয়্যার টেনে আপনার হচ্ছে কি করে, ইউজ করে। বাট এই বড় হাতের এন মানে ওর কোনো ইউজ নাই, এ একবারে ইউজলেস। ঠিক আছে, এর কোনো দরকারই নাই, ডিরেক্ট হচ্ছে আপনার ওখানেই একদম গ্রাউন্ড করে দেয়। ক্লিয়ার? বাট জি। এই ছোট হাতের এন এটা হচ্ছে নিউট্রাল ওয়্যার হিসেবে টেনে নিয়ে যায় অনেক দূর বরাবর যতটুকু প্রয়োজন হয়। ঠিক আছে, সো এটাই পার্থক্য, এছাড়া কোনো পার্থক্য নেই। তো যাই হোক, আমাদের আপাতত ট্রান্সফরমারের প্যারালাল অপারেশন এই জিনিসটা নিয়ে অনেক ডিসকাস করলাম, এটা আপাতত শেষ। এখন আমরা ট্রান্সফরমার প্যারালাল অপারেশনে কিছু ফর্মুলা দেখি, যে যদি আমরা দুইটা ট্রান্সফরমার যদি প্যারালাল অপারেশন করতে চাই, সাপোজ একটা ট্রান্সফরমারের হচ্ছে ক্যাপাসিটি হচ্ছে এস এ, আর একটা ট্রান্সফরমারের ক্যাপাসিটি হচ্ছে এস বি। সো আমরা চাচ্ছি যে দুইটা ট্রান্সফরমারকে কি করব, একত্রিত কানেকশন করব। তাহলে সেক্ষেত্রে আমাদের ফর্মুলা হবে এস এ ইজ ইকুয়াল টু জেড বি ডিভাইডেড বাই জেড এ প্লাস হচ্ছে জেড বি গুণন হচ্ছে এস কম্বাইন। ঠিক আছে, সো এটা একটা ফর্মুলা। আর একটা ফর্মুলা হচ্ছে যে এস বি ইজ ইকুয়াল টু জেড এ ডিভাইডেড বাই জেড এ প্লাস হচ্ছে জেড বি গুণন হচ্ছে কি এস কম্বাইন। ঠিক আছে, এই এসটা হচ্ছে কি ভাই আপনার, এটা? আসতেছি, এটা হচ্ছে প্রথম ট্রান্সফরমারের পাওয়ার বের করার ক্যালকুলেশন ফর্মুলা, এটা হচ্ছে দ্বিতীয় ট্রান্সফরমারের পাওয়ার বের করার ফর্মুলা। ওকে, আপনার কি ট্রান্সফরমার কিসে ই করে, অ্যাপারেন্ট পাওয়ারে না? অ্যাপারেন্ট পাওয়ারের একক কি, এস না? সরি, জি অ্যাপারেন্ট ভাই, পাওয়ারকে কি দ্বারা প্রকাশ করে? এস কেভিএ না? দ্বারা। এস দ্বারা প্রকাশ করে।
একক হচ্ছে কি? হ্যাঁ, একক হচ্ছে ভিএ, ঠিক আছে? ভোল্ট অ্যাম্পিয়ার। সো খালি পি বলতে পাওয়ার বোঝেন, এস আর কিউ বলতে হচ্ছে পাওয়ার বোঝায়, এটা আপনারা ভুলেই যান, ঠিক আছে? যাই হোক, এই হচ্ছে পাওয়ার বের করার ফর্মুলা। দুইটা ট্রান্সফরমার যদি আপনি প্যারালালি কানেক্ট করেন সেক্ষেত্রে পাওয়ার বের করার ফর্মুলা। জেড হচ্ছে ইম্পিডেন্স, এটা আমি আগেই বলেছি, জেডটা কিন্তু ইম্পিডেন্স, ঠিক আছে? ওকে, সো এখন আপনার যদি কারেন্ট বের করতে চান, এস এ সমান সমান হচ্ছে জেড বি ডিভাইডেড বাই কি, জেড এ প্লাস হচ্ছে জেড বি গুণন হচ্ছে কি আই কম্বাইন্ড। দেখেন আই কম্বাইন্ড মানে বা এস কম্বাইন্ড মানে যে দুইটা ট্রান্সফরমারের যে রেটিং, দুইটা ট্রান্সফরমার রেটিং এর যোগফল, ঠিক আছে? এরপর হচ্ছে দ্বিতীয় ট্রান্সফরমারের কারেন্ট যদি বের করতে চাই, অর্থাৎ শেয়ারিং কারেন্ট, সেক্ষেত্রে জেড এ ডিভাইডেড বাই জেড এ প্লাস হচ্ছে জেড বি গুণন হচ্ছে আই কম্বাইন্ড। ওকে, সো এই হচ্ছে ফর্মুলা। এছাড়াও আসলে আমরা আরও কিছু জিনিস জানি, সেটা হচ্ছে যে এস কম্বাইন্ড, আপনাদের কাছে প্রবলেম মনে হচ্ছে যে হোয়াট ইজ এস কম্বাইন্ড। এস কম্বাইন্ডটা হচ্ছে এস এ আর হচ্ছে এস বির যোগফল, ঠিক আছে? ওকে, এরপরে আরও কিছু বিষয় আছে, যে যেমন হচ্ছে এস এ ডিভাইডেড বাই, যদি আমরা এস বি লিখি, এস এ ডিভাইডেড বাই এস বি, তাহলে আমরা লিখতে পারি যে জেড বি ডিভাইডেড বাই জেড এ। ওকে, সো শেষ। এখন আমরা একটু ম্যাথে চলে যাই, কেমন? একটু ম্যাথে চলে যাই, ম্যাথে গিয়ে আমরা দেখি। সো বইটা বের করি, মেশিন। এই ক্লাস ভালো লাগতেছে তো না বিরক্ত লাগতেছে? না স্যার ভালো। রাকিব হুসাইন আছো? জি স্যার। ও আচ্ছা, তুমিই বলতেছো ভালো লাগতেছে না। তো আজকে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারছি, বেসিক নাকি? জি কি রেদওয়ান সাহেব? জি ভাই। এই রেদওয়ান, আমি বুঝলাম না, তোমাদের কুষ্টিয়া ইউনিভার্সিটির মিনিমাম 5-6 জন পোলাপান অ্যাডমিশন নিছে, এক খালি তুমিই ক্লাস করো, বাকিগুলো গেল কই? হ্যাঁ, কি যে করে ওরা ভাই, মাস্টার্সে ভর্তি টর্তি হয়েছে হয়তো বা, না কি এরকম। পোলাপান মাস্টার্সে চাকরি বাকরি প্রিপারেশন না নিয়ে মাস্টার্স করে ওরা কি করবে? হ্যাঁ, এক দেশের বাইরে থেকে মাস্টার্স করলে তাও আবার হতো, বা বুয়েট থেকে বা ডুয়েট থেকে মাস্টার্স করলে তাও বলা যেত যে না, ছেলে বুয়েট থেকে বুয়েটে পড়ে বা ডুয়েটে পড়ে। ভাই আসলে মানে মাস্টার্স কি আমাদের জন্য খুব বেশি জরুরি? আরে না, না আমি করলাম না আর কি, তো আমার মাঝে মাঝে মনে হয় যেন করে ফেলি আর কি। এখন আমাদের ফার্স্ট সেমিস্টার এক্সাম হয় নাই, দেখা যাচ্ছে যে স্যারের কাছে গিয়ে যায় বললে হয়তো ভাই ফর্ম ফিল আপ করতে করতে দিতে পারে। শোনো, যদি মাস্টার্স করতে চাও বুয়েটকে টার্গেট করো, বুয়েট টার্গেট না হলে দেশের বাইরে চলে যাও, দেশের বাইরে যাও মাস্টার্স করো, ঠিক আছে? বোঝা গেল? জি ভাই, দেশেই থাকতে হবে আর কি। এখনো তো কোনো পরীক্ষা টরীক্ষা দেই নাই ভাই, মানে আমি এই যে আপনার কি এখানে গার্লফ্রেন্ড জুটে গেছে কোচিং নাকি করতেছি। যে দেশেই থাকতে হবে? না ভাই এরকম না, জাস্ট বাইরে যাওয়ার অত ইয়ে হয় না আর কি। এখন পরীক্ষা টরীক্ষা আমি কোথাও দেই নাই আর কি, ওই যে আপনার সবে বের কাছেই হইছো শুরু তো, করছি। সেই জন্য আর কি। হ্যাঁ একটু দেখো, জব মার্কেটটা দেখো বাংলাদেশের, এরপরে নিজেই ভাই উপলব্ধি করতে চায়ের পারবে। দোকানে চা খেতে গেল ভাই, বুঝছেন, মুরব্বীরা বলে আরে দেশে থেকে কি করবা, চলে যাও বিদেশে চলে যাও, তারাও বলে এই কথা, বিদেশে চলে যাও। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ট্রান্সফর্মার, সরি দুইটা ট্রান্সফর্মার, টু ট্রান্সফর্মার যার রেটিং হচ্ছে এত, ইভেন প্যারালালে কানেক্ট করে তাদের লোড শেয়ারিং কত, 125 কেভিএ, এত পাওয়ার ফ্যাক্টর। সো লোড শেয়ারিং মানে কি, এটা কি হবে? এস কম্বাইন।
এস কম্বাইন্ড কত কেভিএ? 125 125 কেভিএ। অ্যাঙ্গেল কত? 8 পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল কত হয়? 36.86 না? হ্যাঁ ভাইয়া। ওকে, এখন বলছে যে একটা ট্রান্সফরমার ছিল, তার রেটেড ক্যাপাসিটি ছিল 100 কেভিএ। অর্থাৎ আমরা ধরে নেই আমার এস ছিল কত? 100 কেভিএ। এস বি ছিল কত কেভিএ? 50 কেজি। তার মানে কি একটা রেটিং কম একটা রেটিং বেশি, এরপরেও কিন্তু কি পাওয়ার রেটিং কম বেশি হলেও কিন্তু আমার কি হয়? কথা কয় না। পাওয়ার কম বেশি হলেও প্যারালালি কানেক্ট করা যায় নাকি? জি ভাই। ওয়েট করেন দেখেন কি হয়। আচ্ছা, এই ট্রান্সফরমারটা ডিজাইন করা হয়েছে 50 কেভি এর জন্য। একটা রেটিং বেশি আর একটা রেটিং কম, ওকে ফাইন, দুইটা প্যারালালি কানেক্ট করা যায়। বাট প্রবলেমটা কোথায় হয় এই ম্যাথটা সলিউশন করে দেখেন আপনারা বুঝতে পারেন কিনা। ওকে, সো এখানে আমার জেড এ দেওয়া আছে কত পার্সেন্ট? জেড এ রেজিস্ট্যান্স 0.9 যোগ হচ্ছে ইন্ডাকটেন্স কত? 1.10। সো আমি এখানে বলেন তো, এখানে জেড এর প্লাস নিলাম কেন? জেড এর দুইটা ফর্মুলা, জেড সমান সমান আর প্লাস জে এক্স, এরপর জেড সমান সমান আর মাইনাস জে এক্স। সো আমি এখানে প্লাস নিছি কেন? ওই যে পাওয়ার ফ্যাক্টরের হ্যাঁ, এখানে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং। কথা বলেছিল। সো এগুলো চটপট উত্তর দিতে হবে। সো এটা হচ্ছে আমার প্রথম ট্রান্সফরমার, এটা হচ্ছে আমার দ্বিতীয় ট্রান্সফরমার। ওকে, তাহলে এখন আমি বের করে ফেলি। চাইছে কি ফাইন্ড দ্য লোড ক্যারিং বাই ইচ ট্রান্সফরমার। তাহলে এস এ বের করি। এস এ সমান সমান কি? জেড বি ডিভাইডেড বাই জেড এ যোগ হচ্ছে কি জেডবি জেড বি গুণন এস কম্বাইন্ড। এখানে ক্যালকুলেশন জেড এ আচ্ছা যাই হোক। সো আমার জেড বিটা কত ছিল? জেড বিটা ছিল 1 প্লাস হচ্ছে জে 5, প্লাস জে আর জেড এটা কত ছিল? 0.9 0.9 প্লাস প্লাস জে জে 10 প্লাস জেড বি 1 প্লাস জে 5 গুণন হচ্ছে 125 অ্যাঙ্গেল মাইনাস 36.86। ক্যালকুলেশন করলে কত হয়?
আছে ক্যালকুলেটর কারো কাছে আছে? কেউ কি ক্যালকুলেট করতেছেন? জি স্যার কত? এত স্লো হলে হয়? আমার ক্যালকুলেটর গেল কোথায়? এই 2-3 জন করেন না ক্যালকুলেট। একজন করলে তো ভুল হওয়ার পসিবিলিটি থাকবে। ক্যালকুলেটরটা গেল কোথায়? হলো? এই কি ক্যালকুলেট করতে কি হারায় গেল নাকি? ভাই ওই যে 12.44 অ্যাঙ্গেল -121.7 মনে হয় এরকম আসছে আমার। 12.44 আসে? স্যার আমার আসছে 35.92। একজনের 12, একজনের 35। আমি যাবোটা কোথায়? OnePlus J5 গুণন কত? 125। অ্যাঙ্গেল কত? -36.86। আচ্ছা যাই হোক, সাডেন্ট একটা আসলো। এটাকে আমি ভাগ দিব কত দিয়ে? 0.9 যোগ হচ্ছে J10। ওকে, এরই সাথে যোগ হবে কি 1 প্লাস J5। ভাইয়া ইয়েস এটা 42.15, অ্যাঙ্গেল হবে 40.96, -40.96। ইয়েস ইয়েস, আমারও সেটাই এসেছে। এরা কি দেখি বের করে, এরা ব্র্যাকেট ইউজ করে না। এই ব্র্যাকেট জি ইউজ ভাইয়া। না করে এরা ম্যাথ ভুল করবে, বিশাল ধরা খাবে এরা। ব্র্যাকেট ইউজ করতে হবে। আমার এইটাই আসলো। এটা আসছে না? এটাই আসছে। আগের বার আমার এটাই আসছিল, কিন্তু আমি কনফিউশনে পড়ে গেছিলাম যে ভাইরা যে অ্যান্সার বলে। আমার কথা নাও বিশ্বাস হতে পারে, আমি গ্রুপে দিয়ে দিলাম ছবি। ওকে, সো আমরা এস এ এটা আসলো এত। এখন আমরা এস বিটা বের করি ব্রাদার। সো এটা আসলো হচ্ছে আমার কত? 42.15। অ্যাঙ্গেল হচ্ছে কত? -40.950। আমরা এস বিটা করি। এস বি সমান সমান কি হয়? জেড এ ডিভাইডেড কত? জেড এ যোগ হচ্ছে কি জেড বি গুণন কত? এস কম্বাইন্ড। ওকে, সো আমার জেড এটা কত আছে? জেড এটা আছে হচ্ছে 0.9 যোগ হচ্ছে J10 গুণন অ্যাঙ্গেল হচ্ছে 125 36.86।
ডিভাইডেড বাই জেড এ যোগ হচ্ছে জেড বি 1 প্লাস হচ্ছে জে 5। এটা কত হয় বলো তো? এটা 83.006, তো 83 নিলেই হয়। অ্যাঙ্গেল অফ -34.78। তাহলে একটা 83 আর একটা আসলো কত 42। আমার এস কম্বাইন কত ছিল 125 ছিল, রাইট? এখানে আমার একটা প্রথমটা আসলো 42 আর দ্বিতীয়টা আসলো কত 83, 125 হয়। হ্যাঁ জি ভাইয়া। এই হচ্ছে আমার ওভারঅল ম্যাথ। অ্যান্সার কি বইয়ের সাথে মিলবে ভাইয়া? বই জাহান নামে যায়। সো এখন এখান থেকে আমরা কি শিখলাম এই ম্যাথের মধ্যে থেকে কে বলতে পারবে? ওইটাই যে ভাই হচ্ছে আপনার পার্সেন্টেজ ইম্পিডেন্স যার কম সে লোড বেশি নিচ্ছে ওই অনুযায়ী। পাওয়ারের দিকে লক্ষ্য করলেও দেখা যায় পাওয়ার বেশি, পাওয়ার কম কিন্তু আপনার হচ্ছে বেশি, এই অ্যাপারেন্ট পাওয়ার বেশি। পার্সেন্টেজ অফ ইম্পিডেন্স বেশি কার ছিল? এটা হচ্ছে 2 নাম্বারের, এটা ছিল 1 নাম্বারের। সো বেশি কার পার্সেন্টেজ অফ ইম্পিডেন্স? এটা হচ্ছে 10 কোথায়, হ্যাঁ। আর এটা কত 1 5 প্লাস সরি, আর এটার কত, এটা হচ্ছে 5। হ্যাঁ এখানে প্রবলেমটা কি বা কি হচ্ছে? ভাই রে ভাই, আমি তোমাদেরকে বলছি যার ভাইয়া যার ইম্পিডেন্স বেশি তার অ্যাপারেন্ট পাওয়ারের পরিমাণ কম আসছে। তুমি এখানে ইম্পিডেন্সের কথা বাদই দাও, তুমি নর্মাল ভাবে উপস্থাপন করো, জটিল দিকে যাওয়ার দরকার নাই। তুমি এখানে ইম্পিডেন্সকে টাইনো না। তুমি দেখো নর্মাল চিন্তা করো, তোমার এখানে এস এর ক্যাপাসিটি কত ছিল? এস এর 100 কেভিএ, 100 কেভিএ। এস বি কত ছিল? 50 50 কেভি। তাহলে হচ্ছেটা কি? ও মানে কম যা সে বেশিটা লোড নিচ্ছে আর কি ক্যারি করছে, আর হ্যাঁ যার বেশিটা সে কম লোড ক্যারি। হ্যাঁ সেটাই তো হচ্ছে। তুমি যদি পাকনামি করে একটা ক্যাপাসিটি কম আর একটা ক্যাপাসিটি বেশি দুটো ট্রান্সফরমারকে যদি তুমি কানেক্ট করো, তোমার প্যারালালি অপারেশন হবে ঠিক আছে, বাট যার লোড কম সে হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে লোড নিবে, মোর দেন যার লোড বেশি। ও রেটেড কেভিএ ছিল 50, বাট এর নিচ্ছে 83 কেভিএ। ওর কি ইনসুলেশন ভালো থাকবে? না ওকে তো ডিজাইনই করা হয়েছিল 50 কেভিএ করে, ও 83 নিচ্ছে। বোঝা গেল? আমি
তোমাদেরকে বলেছি তোমরা যখন ম্যাথ ক্যালকুলেশন করবা এই জিনিসগুলো তোমরা ডিসকাস করবা, মানে উপলব্ধি করার চেষ্টা করবা, তাহলে তোমাদের ব্রেন অনেক শার্প হবে। ভাইয়া 100 KB যে নিল সে তো 42 নিতেছে, এই ক্ষেত্রে কি কোনো সমস্যা হবে? ওর তো কোনো সমস্যা নাই ভাই, বা সমস্যা যার যে বেশি নিচ্ছে, ঠিক আছে? জি ভাইয়া, বুঝতে পারছি। আমি গ্রুপে একটা ম্যাথ দিয়েছিলাম, যেখানে হচ্ছে দুই ধরনের লোড ছিল। সেটা কত নাম্বার ম্যাথ যে ইফিসিয়েন্সির ম্যাথ দিয়েছিলাম। ইফিসিয়েন্সি গেল কই? এই তুমি একটা ম্যাথ দিয়েছিলে, তোমার ম্যাথের অ্যান্সার পাইছো? 47 নম্বর ম্যাথ 20 আসলো কিভাবে? এই দেখেন এই ম্যাথটা কত নম্বর ম্যাথ? 32.44। ট্রান্সফরমার যখন হাফ লোডে ছিল তখন তার ইফিসিয়েন্সি কত পেয়েছি আমরা? হ্যাঁ 97.34। বাট এই ট্রান্সফরমারটাই যখন ফুল লোডে ছিল তখন তার ইফিসিয়েন্সি আমরা কত পেয়েছি? 57.56। তাহলে এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় কি? যে একটা ট্রান্সফরমার যদি ফুল লোডে চলে তাহলে তার ভালো ইফিসিয়েন্সি পাওয়া যায়, মোর দেন মানে বেটার দেন 50% লোড, রাইট? ঠিক কি না? জি জি ভাইয়া, সো আপনারা কিন্তু যদি ভাই অনেক ভালো তো পাইলাম না, আরো ভালো পাওয়ার কথা ছিল। 99% পাইলে সেটা তো ভালো হইতো। আচ্ছা, আমি মেবি তোমাদের সাথে একটা ট্রান্সফরমারের টেস্ট রিপোর্ট শেয়ার করতে চেয়েছিলাম, বাট এই মুহূর্তে দেখাতে পারতেছি না। যাই হোক, আজকে যেহেতু আমরা পার্সেন্টেজ অফ ইম্পিডেন্স নিয়ে অনেক ডিসকাস করলাম, এরপর আমরা ভাইয়া 32.47 সমাধান কি দিছেন আপনি? আমি তো দেখতে পারি নাই। এই মিয়া তুমি দেখো গ্রুপে দিয়ে দিছি, ঠিক আছে? আচ্ছা, আমি একটু ম্যাথ দেখা দেই। আমরা ম্যাথগুলো হচ্ছে 32.101 সলিউশন করলাম। এরপরে আপনারা করবেন হচ্ছে 32.103। একটু লিখে নেই, 32.103, 32.105, 32.96, 32.97, 32.99, 32.98। ক্লিয়ার? ওকে, এই ক্লিয়ার? 107 দিলেন? না না, 32.97, 32.99, 32.98, 32.96, 32.105, 32.103। ক্লিয়ার? জি ভাই। ওকে, নেক্সট ক্লাস হচ্ছে আমাদের আগামী শনিবার। সো আগামী শনিবারে আমরা আমাদের ট্রান্সফর্মারটা টোটালি শেষ করে দেব। সো এখন পর্যন্ত যারা পড়াশোনা শুরু করেন নাই একটু কাইন্ডলি সিরিয়াস হন, আর ম্যাথ যেগুলো দেখালাম ম্যাথগুলো সলিউশন করেন।
রনি পারভেজের যে ম্যাথগুলো আছে এগুলো প্র্যাকটিস করেন, তাহলে ভালো কিছু করতে পারবেন। ঠিক আছে? ভাইয়া অটো ট্রান্সফরমার আর ওই যে পার ইউনিটের মাঝে মধ্যে কিছু অঙ্ক আসে, এগুলা কি হ্যাঁ, করাইবেন? আমি শনিবারে ওগুলো দেখায় দিব। ওটা লাস্ট ফিনিশিং শনিবারে হবে। ঠিক আছে? সো এই বিষয়গুলো একটু মাথায় রাখেন, রেখে একটু পড়াশোনাটা করেন। আর আমরা হচ্ছে শনিবার হচ্ছে 21 তারিখ হয়, আমরা হয়তো 23 তারিখ থেকে ইন্ডাকশন মোটর ধরব। সো ট্রান্সফরমার পার্টটা ফুললি ভাবে শেষ করেন সুন্দর মতো করে, তাহলে ইন্ডাকশন মোটরটা ভালো বুঝবেন। ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু বুঝবেন না। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আর অবশ্যই কিন্তু রনি পারভেজ প্লাস টেসলা দুইটার ম্যাথগুলো প্র্যাকটিস করেন। আমি কিন্তু ম্যাথগুলো অলরেডি দিয়ে দিয়েছি, সো একটু প্র্যাকটিস করেন। হ্যাঁ, ওকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।